এদিকে প্রধান বিচারপতির সাথে গোপনে বৈঠক করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। যে কোনো মুহূর্তে জারি হতে যাচ্ছে সেনাশাসন, থমথমে সারা দেশ। সেনাশাসন জারি করেই দেশে ফিরছে শেখ হাসিনা, হঠাৎ করে ঘোলাটে সারা দেশের অবস্থা। আমি আজকে বললাম লিখে রাখেন, আপনারা হাসিনাকে তাড়িয়েছেন, এর চেয়ে বড় বিপদ আপনাদের দিকে আসছে। ওয়াকারুজ্জামান দ্বিতীয় ইন্টারিম বা অন্তর্বর্তী সরকার খুঁজছেন এই মুহূর্তে। সেনাবাহিনী ক্ষমতা নিক, আগামী 40 বছরের জন্য ক্ষমতা নির্বাচন না হয়। এখন যেভাবে বিএনপি, এনসিপি, তারপরে এই জামাত রেশারেশি করতেছে, আর একটা 111 একদম সন্নিকটে। এবং ডক্টর ইউনূস কিন্তু গতকালকেই বলেছিলেন যে তিনি থাকবেন না, যেভাবে নির্বাচন হবে না, এবং ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে চলে যাবেন। গত রাতেই একটা ঘোষণা এসেছে, যেটা আজকে সকালে খবরটা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে। অর্থাৎ বিএনপি ঘোষণা দিয়ে দিয়েছে আর কোনো ছাড় নয়, বিএনপি সম্ভবত হার্ড লাইনে চলে যাচ্ছে। জাতীয় পার্টি বা আর কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধিতা করছে বিএনপি। দলটি বলেছে তারা আর কোনো রাজনৈতিক দল বা তাদের কার্যক্রম নিষিদ্ধ চায় না। অচিরেই দেশে হয়তো সেনাশাসন আসবে, আর সেনাশাসন আসলে শেখ হাসিনা দেশে ফিরে আসবে। রাশিয়া, ইন্ডিয়া এবং চীনের পছন্দের যে সরকার তারা বসাতে চাইবে, প্রত্যেকটা দেশের মধ্যে সেই সরকারই বসবে। সেই কারণেই যত বেশি চীন, রাশিয়া এবং ইন্ডিয়ার বলয় শক্ত হবে, তত বেশি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি এইচ.এম. রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটি মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজের কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। প্রফেসর ইউনূস এই মুহূর্তে খেলার পুতুল, এবং আমার কেন যেন মনে হচ্ছে ওয়াকারুজ্জামান দ্বিতীয় ইন্টারিম বা অন্তর্বর্তী সরকার খুঁজছেন এই মুহূর্তে। আমার ধারণা, প্রফেসর ইউনূস বিদায় নিলে কে হবেন প্রধান কে হবেন অন্তর্বর্তীকালীন প্রধান বা ইন্টারিম প্রধান, এটা ঠিক করার জন্য প্রধান বিচারপতির কাছে গেছেন ওয়াকারুজ্জামান। হয়তো তিনি তাকে প্রস্তাব করবেন যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হন, আর মইনুর মতো পেছনে সেনাবাহিনী কন্ট্রোল করবে সবকিছু। তার মানে রাজনীতি আবারও অন্ধকারে চলে যাচ্ছে। আমি মনে করি এটা ঠিক। সেনাবাহিনী ক্ষমতা নিক, আগামী 40 বছরের জন্য ক্ষমতা নির্বাচন না হয়। আমার মনের কথা বলতেছে, পাকিস্তানের মতো যেন হয়ে যায় বাংলাদেশ। এই রাজনীতিবিদদের দুর্বৃত্তায়ন, অসভ্যতা, ভণ্ডামি, জাতির সাথে প্রতারণা চিরতরে বন্ধ হয়ে যায়। 16টা বছর যারা এত মানুষের কান্না দেখে, এত গুম ক্রসফায়ার, প্রতিদিন প্রতিটি পরিবারের কান্না শুনতে শুনতে আমরা টায়ার্ড। তারপরও যে রাজনৈতিক দলের মধ্যে কোনো পার্থক্য তৈরি হয় না, তাদের মধ্যে কোনো চিন্তা তৈরি হয় না, তাদের নেতা কর্মীদের লুটপাট বন্ধ হয় না, দখলদারিত্ব বন্ধ হয় না, সন্ত্রাসী আচরণ বন্ধ হয় না, এই দেশ তাদেরকে ক্ষমতা বসে কি করবে বলেন? আফসোস, আমি খুবই আফসোসের সাথে বলছি, যদি ইউনূস ক্ষমতা ছাড়ে, প্রধান বিচারপতি যদি এই অবস্থায় দায়িত্ব না নেন, তাহলে কি আসবে প্রশ্ন। সূত্রগুলো বলছে, কিছু কিছু সূত্র, আমাদের ন্যাশনাল সিকিউরিটি প্রধান তার নামটা আসছে, কিন্তু সেনাবাহিনীর আমাদের যিনি মূল মুরব্বী তিনি আবার তাকে পছন্দ করেন না। এখন কি করবেন বলেন? খলিল ভাইকে ওয়াকারুজ্জামান পছন্দ করেন না, এটা ধারণা করছি, মানে আমার বক্তব্য না, কিছু সূত্র বলছে। প্রধান বিচারপতি যদি দায়িত্ব না নেন কি হবে? প্রধান বিচারপতি যদি দায়িত্ব নেন, সংবিধান বলছে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, কারণ এই 72-এর বা যে সংবিধান এটা বিএনপি পরিবর্তন করেনি, করতে দেয়নি। বিএনপি এটা জানে না এই চাওয়ার মধ্য দিয়েই দেশের তৃতীয় কিছু ঘটবে। আজকে তার একটা ছোট্ট টেস্ট কেস দেখেছেন, যখন চিটাগং বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপর রাত থেকে দিনভর বিকেল পর্যন্ত হামলা হচ্ছে, 2 শতাধিক ছাত্র গুরুতর আহত হয়েছে, প্রশাসন আসেনি, পুলিশ আসেনি, সেনাবাহিনী আসেনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেঁদে গণমাধ্যমে হাউমাউ করে কেঁদে বলেছেন, বারবার ফোন করেছি, প্রশাসন আসেনি। কি বুঝলেন আপনারা? সেনাবাহিনী আসেনি, পুলিশ আসেনি, কেউ আসেনি, কিছু বুঝতে পেরেছেন? রাষ্ট্র চলছে না। এই রাষ্ট্রের মধ্যে কয়েকটা রাষ্ট্র তৈরি হয়ে গেছে। ইউনূস সাহেবের নির্দেশ মানা হচ্ছে না। প্রশাসনিক কিছু কর্মকর্তারা ধরে নিয়েছেন ওই দলটি আগামীতে ক্ষমতায় আসবে, তাই তারা ওই দলটির নির্দেশ মানছেন, ইউনূসের নির্দেশ মানছেন না। আর ইউনূস সাহেব এই ভুলটি করেছেন শুরুতেই। কথা আছে, কাঁচা না নোয়াইলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। ছাত্ররা লোভে পড়ে তদবির বাণিজ্যে এটা সেটা করতে গিয়ে ভুলে গেছেন ফকিরনির পোলারা। এখন আমরা নিজের বলতে হয়, সবাইকে বলছি না, কিছু ফকিরনির পোলারা, আমি যেহেতু ফকিরনি, আমি কিন্তু ফকিরনির পোলা, সেজন্য তাদেরকে বলছি, আমি জমিদার না। তারা পকেটের দিকে তাকাতে গিয়ে রাষ্ট্রের সমস্যার কথা ভুলে গেছে। আজকে এসে তারা বুঝতে পারছে জল অনেক দূর গড়িয়ে গেছে। বাংলাদেশ একটা বড় বিপদের দিকে হাঁটছে। যে কোনো সময় শুনবেন অনেক কিছু ঘটে গেছে, যে কোনো সময় শুনবেন হাসিনা বাংলাদেশে প্রবেশ করেছে। আজকে ঢাকাতে ছাত্রলীগের মিছিল হয়েছে,
ময়মনসিংহটা বললাম, রাজশাহীটা বললাম, চিটাগাংটা বললাম, আরো বহু জায়গায়। এটা হলো আজকের সিনারি। কালকের দিনে কি হবে, পরশু দিনে কি হবে? যখন নুরুকে প্রকাশ্যে মারতে পারে পুলিশ সেনাবাহিনী, তাহলে কালকে বিএনপি জামাতকে মারতে কি সময় লাগবে? আরেকটা কথা বলি, সেনাবাহিনী শুধু একটা তথ্যের অপেক্ষায় আছে, বা দিল্লি একটা তথ্যের আলোকে আছে, যে নেক্সট বড় আক্রমণ আসলে বিএনপি জামাতি এক টেবিলে নামবে। জামাতের কেউ কেউ এমনও বলেছেন যে আমরা যে দলটার সাথে 20টা বছর লড়াই করেছি, তাদের আজকের আচরণ বলে দিচ্ছে যে আমাদের ভিন্ন কিছু চিন্তা করতে হবে। ভিন্ন কিছু কি? আওয়ামী লীগকে ডেকে আনবেন, সেনাবাহিনীকে ক্ষমতায় বসাবেন, নাকি অন্য কিছু? আই ডোন্ট নো। কিন্তু একটা জিনিস বলি, দিল্লি শেখ হাসিনা যেটা চেয়েছে সেটাই হয়ে গেছে। বাংলাদেশে সবাইকে বিভাজিত করতে পেরেছে, আর এই বিভাজনের প্রথম দায়ী হলো বিএনপির মধ্যে কমিউনিস্ট নেতাগুলি, বাম নেতাগুলি। তবে এটুকু বুঝি, ঘুম তখনই ভাঙবে তারেক রহমানের যখন তিনি দেখবেন যে তিনি সম্ভাবনাকে হারিয়ে ফেলেছেন। আমি জানি না, কারণ যে কথাটি শুরুতেই বলছি, এই নেতারা 16 বছরে কোনো সাকসেস দিতে পারেনি বিএনপিকে। এদেরকে পরিবর্তন করে তরুণদের টেনে আনা এখন খুব জরুরি, কিন্তু সেটা করছে না। আমেরিকা আসলে কাকে চাইছে এই মুহূর্তে? আমেরিকা কি চাইছে? আমেরিকা 1/11 ঘটিয়েছিল, মনে রাখবে। যদি আমি বলি আমেরিকা বিএনপিকে হোপ দিয়ে রাজনীতিকে গরম করছে, জামাত, এনসিপি বা আদার্স দল কোনোদিন এই পরিস্থিতিতে নির্বাচন যাবে না, লিখে রাখে। আমাদের তো সব দলের সাথে কথা হয়, তারা পিয়ার ছাড়া বা ফ্রি, যেটা বলে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া, সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না। 31টা দলের মধ্যে 25টা দল একমত হয়েছে, আর বিএনপি বাকি দলগুলোর মধ্যে আছে। অর্থাৎ 6টি দলের মধ্যে বিএনপি, জামাত, ইসলামী দলগুলো আছে 25টি দলে, 31টি দলের মধ্যে। খেলা এবার জমে উঠবে। জামাত নির্বাচন বয়কট করবে, এবং ওই যে বললাম, দিল্লি আমেরিকার নতুন খেলা খেলছে। শেষ পর্যন্ত দেশে অন্য কিছু ঘটবে, মার্শাল ল আসতে পারে, 1/11 আসতে পারে, শেখ হাসিনা ঢুকে পড়তে পারে। কারণ বিএনপি ডাকে আর কেউ রাস্তায় নামবে না, না ছাত্র না জামাত। জামাত চাইলে আওয়ামী লীগের সাথে আঘাত করে নেবে যে তোমরা আসো, কিন্তু আমাদের মারবা না, বিচার করবা না, যা হয়েছে হয়েছে। তখন কি করবেন? জামাত তো ক্ষমতা আসবে না। আবার বলছি, জামাত ক্ষমতা আসার দল না, ক্ষমতা আসবে আওয়ামী লীগ অথবা বিএনপি। তো রাতেই একটা ঘোষণা এসেছে, যেটা আজকে সকালে খবরটা রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে অলরেডি। সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলামের, অর্থাৎ বিএনপির সংবিধান সংস্কার, জুলাই সনদ এবং নির্বাচন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কঠোর অবস্থান ব্যক্ত করা। অর্থাৎ বিএনপি ঘোষণা দিয়ে দিয়েছে আর কোনো ছাড় নয়। বিএনপি তার যে অবস্থান ইতিপূর্বে জানিয়ে দিয়েছে সেই অবস্থানে অনড়। কোনোভাবেই তারা সংবিধান নতুন সংবিধানের কথা যেটা বলা হচ্ছে সেটা তারা মানবে না। আরো অনেক কথা বললেন মির্জা ফখরুল। তাতে মনে হলো যে বিএনপি সম্ভবত হার্ড লাইনে চলে যাচ্ছে, এবং আজকের এই বৈঠকের পরে বিএনপির এই হার্ড লাইন যখন আনুষ্ঠানিকভাবে সরকার টের পাবে, তখন পরিস্থিতি আবার বেসামাল হতে পারে। সরকার নতুন করে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে, সেরকম পরিস্থিতির জন্ম নেবে হয়তো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের একেবারে স্ট্রেট কাট কথা, সোজা সাপটা তিনি তার কঠোর অবস্থান, তার দলের কঠোর অবস্থান জানিয়ে দিলেন। এতদিন গত 1 বছরে বিএনপির এমন কঠোর অবস্থান কখনোই দেখা যায়নি। বিএনপির সবসময় একটা স্যাক্রিফাইজিং মুডে ছিল, এক ধরনের নতজানু রাজনীতি করার টেন্ডেন্সিতে ছিল। এই প্রথমবারের মতো তারা হার্ড লাইনে যাচ্ছে, সেটা স্পষ্ট হয়ে গেল। কি বললেন তিনি, শিরোনামটা দেখে নিন। যমুনা টিভির এই শিরোনামটা, তারা বলছে যে নতুন সংবিধান গ্রহণ করব না, তবে জুলাই সনদের নিশ্চয়তা দেয়া হবে। মানে জুলাই সনদ যেটা হবে সেটা আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সেটা বাস্তবায়ন বিএনপি করবে, কিন্তু কোনোভাবেই তারা নতুন সংবিধান মানবে না, নতুন সংবিধান করা যাবে না। তার মানে হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে যে পুরাতন সংবিধানকে ফেলে দেয়া এবং এটাকেই নতুন সংবিধান হিসেবে তৈরি করার যে দাবিগুলো করা হচ্ছে সরকারের পক্ষ থেকেও এক ধরনের চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা রয়েছে। জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন তারা সেই দাবিগুলো করছে, সেটার বিপরীতে বিএনপি তার অবস্থানটা স্পষ্ট করে দিল। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ঐক্যমত্য না হওয়া বিষয়গুলোর ভাগ্য পরবর্তী সংসদে নির্ধারিত হবে। অর্থাৎ যে বিষয়ে ঐক্যমত্য হয়নি, আমরা জানি যে 19টা যে মেন পয়েন্ট সংস্কার ইস্যুতে যে আলোচনা হয়েছে, তার মধ্যে 19টা মানে মূল যে সংস্কার, সেই 19টা সংস্কারের 9টাতেই ঐক্যমত্য হয়নি। তার মানে হচ্ছে যে অর্ধেক ঐক্যমত্য হয়নি। বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, ঐক্যমতে পৌঁছাতে পারেনি, তাদের ভিন্নমত রয়েছে। এটা মির্জা ফখরুলের কথাই এবার স্পষ্ট হয়ে গেল, যেটা আমরা অনেক আগেই অনেকবার বলেছি যে বিএনপি কখনোই পরবর্তী সংসদে এগুলো পাশ করবে না। সেটাই এবার মির্জা ফখরুল তার কথা দিয়ে পরোক্ষভাবে বুঝিয়ে দিলেন যে পরবর্তী সংসদেও এটা জায়গা পাবে না। যেগুলোতে ঐক্যমত হয়েছে শুধুমাত্র সেগুলোই বাস্তবায়িত হবে, অন্যগুলো হবে না, এবং নতুন সংবিধান এটা কার্যকর হবে না। তিনি বলেছেন যে যে কোনো কিছু করতে হলে আগে সংসদে যেতে হবে, সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না। অর্থাৎ আপনি যে সংশোধনের কথাই বলছেন, যে সংস্কারের কথাই বলছেন, যেগুলো সাংবিধানিক ব্যাপার, সেগুলোতে আপনাকে সংসদে যেতেই হবে। সংসদে গিয়ে সেটার বৈধতা দিতে হবে, এবং সংসদে শুধু গেলেই হবে না, সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে, 2/3 সংসদ সদস্যের ভোট লাগবে। তবেই আপনি সংবিধান চেঞ্জ করতে পারবেন, কোনো ধারা সংযোজন বিয়োজন এগুলো করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না।
এদিকে গণপরিষদ কিংবা নতুন সংবিধান নিয়েও বিএনপির অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি, বলেছেন বিদ্যমান সংবিধান অনুযায়ী সবকিছু হতে হবে, প্রয়োজনে সংবিধানের ভুল ত্রুটি সংশোধন হতে পারে, এর বেশি কিছু নয়। অর্থাৎ আমরা যে কথা বলছিলাম যে বিএনপি কখনোই ৭২-এর সংবিধান ফেলে দেওয়ার পক্ষে যাবে না, সেটাই মির্জা ফখরুল ইসলাম একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। বিএনপি মহাসচিব আরও বলেছেন নতুন সংবিধান আমরা গ্রহণ করব না, কারণ বর্তমান সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম জড়িয়ে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। কদিন আগে আমরা দেখলাম রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সংবিধান বিষয়ক একটা গোলটেবিল বৈঠক করছিলেন। আয়োজক ছিল মঞ্চ ৭১ নামে সংগঠন, যেটার সঙ্গে জেডাই খান পান্না জড়িত। জেডাই খান পান্না সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার হয়ে আইনজীবী হয়ে লড়তে চেয়েছিলেন, সেই কারণেই হয়তো এই প্ল্যাটফর্মটাকে আওয়ামী লীগের প্ল্যাটফর্ম হিসেবে ভাবা হচ্ছে এবং সেখানে একটা মবের জন্ম নিল, যেখানে সংবিধান নিয়ে আলোচনা, ৭২-এর সংবিধান ছুড়ে ফেলার প্রসঙ্গে আলোচনা, সেখানে মবের জন্ম হলো, মব তৈরি করা হলো এবং যারা মব তৈরি করলো তাদেরকে কিছু বলা হলো না, যারা মবের শিকার হলেন সেই মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, তাদেরকে কারাগারে প্রেরণ করা হলো। অর্থাৎ কিন্তু বিএনপি তার অবস্থান এবার স্পষ্ট করে জানিয়ে দিল যে সংবিধান নতুন করে লেখা যাবে না, কারণ আমাদের যে সংবিধান সেই সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ৭১ এই ব্যাপারটা জড়িয়ে, যেটার সঙ্গে বিএনপির আবেগ, অনুভূতি এবং একাগ্রতা জড়িয়ে। কারণ বিএনপি এই মুহূর্তে বোধহয় দাবি করতে পারে যে বিএনপি সেই দল যাদের দলে এখন জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সব থেকে বেশি মুক্তিযোদ্ধা আছে, যেটা বিএনপি দাবি করে থাকে। বিশ্ব রাজনীতি যেভাবে তোলপাড় হয়ে উঠেছে, বাংলাদেশের রাজনীতিও তার ব্যতিক্রম নয়, বাংলাদেশের রাজনীতিও তোলপাড় হয়ে উঠেছে। বিশ্বের রাজনীতি থেকে আমেরিকার ক্ষমতা যত বেশি খর্ব হবে, বাংলাদেশের ডক্টর ইউনূস, বিএনপি, জামাত, এনসিপি সিন্ডিকেটের ক্ষমতা তত বেশি খর্ব হবে। তারা এই সকল বিষয়ও বুঝতে পেরে আজকে আবার বৈঠক বসেছে ডক্টর ইউনূস, এনসিপি এবং জামাত, বিএনপি। তারা বুঝতে পেরেছে তারা যদি এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে অচিরেই দেশে হয়তো সেনা শাসন আসবে, আর সেনা শাসন আসলে শেখ হাসিনা দেশে ফিরে আসবে। আর যদি সেনা শাসন নাও আসে, এমন এক পরিস্থিতি ক্রিয়েট হবে সেখানে আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তন হয়ে যাবে। তারা ঐক্যবদ্ধ থাকলেও সেটা হবে হয়তো একটু দেরিতে হবে, আর ঐক্যবদ্ধ না থাকলেও সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ বিশ্বে থেকে আমেরিকার সকল জায়গা থেকে প্রভাব কমে আসছে, আর দক্ষিণ এশিয়ার মধ্যে তো আমেরিকার প্রভাব অনেক বেশি কমে আসবে এবং অলরেডি আসা শুরু করে দিয়েছে। সেখানে রাশিয়া, ইন্ডিয়া এবং চীনের পছন্দের যে সরকার তারা বসাতে চাইবে, প্রত্যেকটা দেশের মধ্যে সে সরকারই বসবে। বাংলাদেশে যে এই তিনটা দেশ মিলে আওয়ামী লীগ সরকারকে বসাতে চাচ্ছে বা বসাবে আমি সেটা বলতেছি না, কিন্তু বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স তৈরি করবে। একতরফা কোনো বাংলাদেশের রাজনীতি হবে না, শুধু পাকিস্তান আর আমেরিকার বলয় থাকবে, আর অন্য কোনো বলয়ের রাজনীতি হবে না, এমন হবে না। সেই কারণেই যত বেশি চীন, রাশিয়া এবং ইন্ডিয়ার বলয় শক্ত হবে, তত বেশি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা বেড়ে যাবে এবং আওয়ামী লীগ আগের মতো রাজনীতি করার সুযোগ পাবে। আওয়ামী লীগ আগের মতো রাজনীতি করার সুযোগ পেলেই হলো, কারণ আওয়ামী লীগের যে পরিমাণ জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, যে এক বছরে আওয়ামী লীগ জনগণের দল হয়ে যদি ফিরে আসে এই তিনটা দেশের রাজনৈতিক কূটনীতিক সহযোগিতার কারণে, তাহলে আওয়ামী লীগ 100% সুষ্ঠু একটি নির্বাচন হলে সেই নির্বাচনে আবার জয়লাভ করে ক্ষমতায় আসবে। আর আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসলেই 100% আগের মতো নির্বাচনকালে একটি তত্ত্বাবধায়ক সরকার হবে, আর সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যক সংসদ আসন পেয়ে আবার ক্ষমতায় আসবে, এটা 100%। তাই বিশ্বের মধ্যে যত রাজনীতি তোলপাড় হবে, বাংলাদেশের রাজনীতিও উলটপালট হওয়ার সম্ভাবনা বেশি। অলরেডি তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশে, সেনাবাহিনীকে সে কারণে গালাগালি করা হচ্ছে, আর সেনাবাহিনীও বহির বিশ্ব থেকে চাপে আছে। সেনাবাহিনী বুঝতে পেরেছে দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার ক্ষমতা খর্ব হচ্ছে, দক্ষিণ এশিয়ার মধ্যে যে মেইন প্রভাবশালী দেশগুলো আছে চীন এবং ইন্ডিয়া, তারা একত্রিত হয়ে গিয়েছে এবং রাশিয়াও সাপোর্ট দিচ্ছে। আর রাশিয়ার সাথে আর ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক আছে শেখ হাসিনার এবং বাংলাদেশ আওয়ামী লীগের। সে কারণে বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গিয়েছে। শেখ হাসিনা হয়তো দেশে ফিরে আসতে পারে। তাই আমরা একপাক্ষিকভাবে কোনো কাজ করতে পারবো না, এই সরকারকে সম্পূর্ণভাবে একপাক্ষিকভাবে সমর্থন দিতে পারবো না। দেশের পরিস্থিতি যদি গোলাটে হয়ে যায়, আমাদেরকে সেনা শাসন জারি করতে হবে এবং দেশের মধ্যে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে। শুধু আমেরিকার কথা মতো চললে হবে না, আর আমেরিকার কথা মতো না চললেও আমেরিকা আমাদের কিছু করতে পারবে না, কারণ আমাদের সাথে থাকবে তখন চীন, রাশিয়া এবং ইন্ডিয়া। সেনাবাহিনী যদি এটা বুঝতে পারে, হয়তো বা বুঝতে পারা শুরু করে দিয়েছে, সেই কারণে তাদের কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারতেছি। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন, এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল। পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।